বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতকেই নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। ভারতে তার যে কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে তিনি সেখানে অবস্থান করেছিলেন, সেই কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করা হয়েছে। ভারতের বিরুদ্ধে একটা মানবাধিকার লঙ্ঘনের চাপ তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বন্যা কোন দেশের? বাংলাদেশের। খেলা চলতেছে কোন দেশের? মন্ত্রণালয় ভারত এবং আমেরিকা লাগাই দিছে। এটা হচ্ছে সিস্টেম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার মোদি ফেসে গেছে, তার পতন অনিবার্য। বাংলাদেশে বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ার কারণে কঠিনভাবে জবাবদিহিতার আওতায় আনা হলো মোদিকে। অপরদিকে দর্শক শ্রোতা, শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশে গণহত্যা চালিয়ে তিনি দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করতেছেন। মোদি সরকার তাকে বেআইনিভাবে আশ্রয় দেওয়ার কারণে মোদি সরকার খুব কঠিনভাবে ফেসে গেল। জাতিসংঘ তাকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা যেন খুব দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যদি পাঠিয়ে দেওয়া না হয় তাহলে ভারত সরকারকে কঠিন বিপদে পড়তে হবে, এমনই জানিয়েছেন জাতিসংঘ থেকে। দর্শক শ্রোতা, ভারত সরকার মহা বিপদে পড়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং বাংলাদেশে বেআইনিভাবে পানি ছেড়ে। দর্শক শ্রোতা, মোদী সরকার এখন কি করবে আপনারা জানলে অবাক হবেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, অথবা তিনি উপদেষ্টা পদে আসীন হওয়ার পরের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপটা কেন করলেন। এ নিয়েও যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা অনেক গবেষণা করেছেন। তো আমি তো আসলে এত বড় মানুষ না, খুবই ক্ষুদ্র মানুষ। তো আমি জাস্ট অনেকদিন যাবত অবজারভেশন করছিলাম যে আসলে কি ডক্টর ইউনূস ভারতপন্থী হয়ে যাচ্ছেন বা সামহাও মানে কি ঘটছে। কিন্তু ডক্টর ইউনূসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে। দেখেন, ঘটনা কিন্তু ঘটাই দিছে। যেই ভারতের বন্যা নিয়ে সারা বাংলাদেশের মানুষ আমরা বলছি যে ডম্বুর বাঁধটা খুলে দেওয়ার কারণে বন্যা, কিন্তু ভারত বলছে খুলি নাই, খুলে গেছে, অটোমেটিক আসছে। কিন্তু মূল দায়ভারটা তো তাদের, যে এত ওয়ার্নিং দেয় নাই, তাই না? এখন এটা নিয়ে আমাদের গলা যতই চিল্লায় ভাই, ওই মার্কিন পার্লামেন্টে বৈশা অথবা অস্ট্রেলিয়া কানাডার পার্লামেন্টে বৈশা অথবা জাতিসংঘের মধ্যে বৈশা আমাদের কথাগুলো কিন্তু তারা শোনে না। ইউটিউব বাংলাদেশের চ্যানেল দেখে না, তারা দেখে কি আন্তর্জাতিক গণমাধ্যম লাইক বিবিসি, সিএনএন, রয়টার্স, এই সকল পত্রিকাগুলো বা টেলিভিশনের প্রতিবেদনগুলো দেখে। এখন হুট করে আপনারা দেখছেন কোনো কথাবার্তা নাই, ঠাস করে সিএনএনের একটা প্রতিবেদন হয়ে গেছে। সিএনএনের একদল সাংবাদিক চলে আসলো আমাদের কুমিল্লা সহ ফেনী সহ বিভিন্ন জেলায় ঘুরলো, প্রতিবেদন বানায় তারা ছাইরা দিল যে ভারতের ডম্বুর বাঁধের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়ে গেছে। এবার বুঝছেন, সিএনএনের এই সাংবাদিক আইসা বাংলাদেশে এর আগে কয়টা রিপোর্ট এরকম হয়েছে আর ওই রকম গেছে, যায় নাই, মানে এগুলা হইতেও দেয় নাই অনেক সময়। এখন ভারতের ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আপনার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা একটা প্রতিবেদন করে। প্রকাশ করার পরে ভারতের বিরুদ্ধে একটা মানবাধিকার লঙ্ঘনের চাপ তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এখন এই প্রতিবেদনটা প্রকাশিত হবার পর সেই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের। এবার বন্যা কোন দেশের? বাংলাদেশের। খেলা চলতেছে কোন দেশের? মন্ত্রণালয় ভারত এবং আমেরিকা লাগাই দিছে। এটা হচ্ছে সিস্টেম। আমি বুঝাতে পারছি? যারা খেলে এইভাবে খেলে, আর আমরার যারা খেলে ধরেন মানে চোপাবাজি, তারপর হচ্ছে চিনস বেটা চিনস, আরে আমরা ক্ষমতায় তোমরা ক্ষমতায়, ওই দল যখন ছিল এই দল যখন ছিল, মানে এই কম্প্যারিজম। আর ইউনূস সাহেব কি করেন তিনি জানেন, ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড় তিনি ভাই, ওই আমাদের দেশীয় মাঠে তিনি আসলে খেলেন না। ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতেই আকস্মিক নজিরবিহীন বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। সিএনএনের প্রতিবেদন তারা দেখিয়েছে ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি সহ তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত 11টি জেলা। আর বাংলাদেশের এই নজিরবিহীন বন্যার কথা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যখন ভিডিও প্রতিবেদনে প্রকাশ করলো, প্রতিবেদনে ফেনীর সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে ইনক্লুড করে এই প্রতিবেদনটা সামনে আসা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, যারাই বক্তব্য দিচ্ছে সবার বক্তব্য একটাই, যে ভারতীয় কর্তৃপক্ষ এর জন্য দায়ী। কারণ ফেনী বাংলাদেশ ভারত সীমান্তের খুবই কাছে অবস্থিত, আর আমরা তো একদম সীমান্তের গোড়ায় অবস্থিত। সাধারণ মানুষ এবং বিশিষ্টজনেরা, বিশ্লেষকরা বলেছে যে ভারত পূর্ব সতর্কতা ছাড়াই এই বাঁধ খুলে দিয়েছে, এজ এ রেজাল্ট এই বন্যাটা হয়েছে। এখন এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর এবং অসত্য বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল।
এক সংবাদ সম্মেলনে সে বিশেষ বিবৃতি দিছে। সংবাদ সম্মেলনটাকে কেন বলা হচ্ছে যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি, এটা একটা মানে মিথ্যা গুজব টাইপের। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে নিয়মিত এবং সময় মতো তথ্য আদান প্রদান করি, সেটিও এই ভিডিওতে বলা হয়নি। কখন দিছো তোমরা? ফারাক্কা নিয়ে দিছো, তোমরা কিন্তু ডম্বুর নিয়ে দাও নাই। এবার খেল তোদের মিডিয়া, তোদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার সাথে খেলো বাবা। ডক্টর ইউনূস নিয়ে অনেকে চিন্তা করেন 84 বছর বয়স হয়ে গেছে। আসলে কি ভাই, এই লোকটা সারা পৃথিবীর যেখানে যায় রাজা মহারাজা পিএইচডি ডক্টরেট লাইন লেগে যায় খালি একটু বক্তব্য শোনার জন্য, আর আমরা ফ্রিতে শুনি তো মনে যায় আর কি পারবে। দলবাজি ভালো, তবে ইউনূসের উপর আস্থা রাখেন, দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। একসময় প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিল শেখ হাসিনা। আজকে তিনি নিজেই অনেকটা রোহিঙ্গা অবস্থায় অবস্থান করছেন ভারতে। ভারতে তার যে কূটনৈতিক পাসপোর্টটির মাধ্যমে তিনি সেখানে অবস্থান করেছিলেন, সেই কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করা হয়েছে। প্রশ্ন উঠেছে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় এই মুহূর্তে তিনি যে ভারতে অবস্থান করছেন সেটা আসলে কতটুকু বৈধ। তো এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে বিভিন্ন ধরনের বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে একটা প্রতিবেদন এসেছে বা ইঙ্গিত এসেছে যে এই মুহূর্তে আসলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের 3টি পরিকল্পনা আছে। তবে একদম 3 নাম্বার যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের যে কোণঠাস অবস্থা, অথবা ধরেন বিএনপি বা আরও যে রাজনৈতিক দলগুলো আছেন জামায়াত ইসলাম বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, 3 নাম্বার স্টেপটাতে তারা অনেকেই হতাশ হবেন। আর পাশাপাশি আওয়ামী লীগ এই মুহূর্তে আত্মগোপনে যে অবস্থানটা আছে, তারাও সকলে কিন্তু সে আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে আসবে। কার্যত বাংলাদেশকে যতটা আওয়ামী লীগ শূন্য মনে হচ্ছে, বিষয়টা কিন্তু ততটা না। আপনারা যদি খেয়াল করেন, মাওলানা মামুনুল হক সাহেব তিনি যখন গ্রেপ্তার হলেন, এর আগের দিন পর্যন্ত হেফাজতের যে পাওয়ার ছিল, যে ক্ষমতা ছিল, যে কর্মী লোকবল ছিল, হঠাৎ করেই মাওলানা মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেল যে বাংলাদেশে হেফাজত ইসলামের অস্তিত্ব রাজপথে বা বিভিন্ন কার্যক্রমে শূন্য হয়ে গেল। কিন্তু আসলে কি হেফাজত ইসলামের জনসমর্থন ছিল না? মাওলানা মামুনুল হক সাহেব বের হওয়ার পর তারা আবার সবাই একত্রিত হয়েছেন। তো এবার আসেন কেন 3 নম্বর স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম স্টেপটা কি? ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কি কি করার জন্য আসলে ভাবছে। নাম্বার 1, তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। তৃতীয় কোনো দেশ, প্রথম দেশ বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে আপনার ভারত, তৃতীয় কোনো দেশ, ওই তৃতীয় দেশ যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য ভারতের খুবই উদারতামূলক একটা অ্যাক্টিভিটিস। নাম্বার 2, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। এটাও কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3টে স্টেপের মধ্যে আমার কাছে মনে হয়েছে নাম্বার 2 যে স্টেপটা, এটা ভারত করতে পারে। আর এজন্য আপনারা যদি দেখেন ভারতের যেই মানে বড় সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলা বা বিরোধী দল যারা আছেন, কংগ্রেস বলেন, রাহুল গান্ধী বলেন, অথবা বিজেপি বলেন বা আরও যে দলগুলো আছে, দল মত নির্বিশেষে সবাই কিন্তু শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে। আবার 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে, বন্যা ইস্যু বা বিভিন্ন ইস্যুতে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা কাজ করছে, এটা কি ভারত অবজার্ভ করছে না? অবশ্যই অবজার্ভ করছে। এই সেন্টিমেন্টটা একদিকে আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ ভূমিকা রাখছে বা শেখ হাসিনার জন্য পজিটিভ ভূমিকা রাখছে। কোনটা? ভারতের কাছে বা ভারতের জনগণের একটা বিরাট গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে ভারতের একমাত্র বন্ধু হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি, জামাত অথবা বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে বা বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান, সকল কিছুই ভারতের বিপরীতে চিন্তাভাবনা করা একটা শক্তি। স্বাভাবিকভাবে ভারত তাদের নিরাপত্তার ইস্যুটাকে মাথায় রাখলে, অথবা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত চীন এবং পাকিস্তান সীমান্তে তাদের যে ডিফেন্সের খরচ আছে, সেদিক থেকে বাংলাদেশও এই মুহূর্তে নতুন খরচের একটা জায়গা হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাথে যে সীমান্তগুলো আছে, সেখানে বিএসএফের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। এগুলোতে কি হচ্ছে? ভারতের
প্রতিরক্ষা ব্যয় এতদিন যাবৎ এই সীমান্ত দিয়ে প্রায় 4,000-এর উপরে যেই বর্গ কিলোমিটার এরিয়া, সেই এরিয়াটাতে সব জায়গায় বেড়া নেই। তারপরে ভারত নিশ্চিন্ত ছিল যে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আছে, ভারতের ইস্যুতে খুবই কনসার্ন যেই সবসময় ভূমিকা রেখেছে। কিন্তু এখন এটা ভারতের জন্য একটা হেডেক। তো নানান এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এই মুহূর্তে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা, সেটা শেখ হাসিনার জন্য খুবই পজিটিভ ভূমিকা রাখছে। এবার আসেন নাম্বার 3। ভারতের কর্মকর্তারা এবং পর্যবেক্ষকদের এবং জনগণের একটি বড় অংশ বিশ্বাস করেন যে কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনাকে রাজনৈতিক প্রত্যাবর্তনেরও ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন। শেখ হাসিনা ভারতে যদি থেকে যায়, বাংলাদেশে না এসে অথবা তৃতীয় কোনো দেশে না গিয়ে, তাহলে সেটা আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে বা অন্য যে সরকারি ক্ষমতায় আসে, ঢাকা এবং দিল্লির মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে শেখ হাসিনাকে এখন এই তিনটার যে কোনো একটা অপশনেই ভারত চাচ্ছে। তবে এই মুহূর্তে বিবিসি বলছে, ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য যদি ঢাকার কাছ থেকে কোনো অনুরোধ আসে, সেটা যে কোনো না যে কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তা একরকম প্রায় নিশ্চিত। বিবিসি জানতে পেরেছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইউরোপের 2-1টি দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছিল। তবে ওইখানে খুব বেশি অগ্রগতি হয়নি, যার কারণে এখন আপনার ভারতের যে রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে রাজনৈতিক আশ্রয়ে তাকে ভারতে রাখা হোক। পাশাপাশি এখন পর্যন্ত শেখ হাসিনা নিজে কোনো দেশে আপনার থাকার জন্য লিখিত আবেদন করেনি। তার হয়ে মৌখিক সম্মতির ভিত্তিতে ভারত সরকারই আপনার ওই দেশগুলোর সাথে কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে। একান্ত প্রয়োজন হলে যদি আর কোনো গতি না হয়, তাহলে শেষমেশ শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রেখে দিতে ভারত দ্বিধা করবে না, সেই ইঙ্গিত এখনও দিল্লিতে পাওয়া যাচ্ছে। যেমন এর আগেও ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। তো তেমনটা হলে এখানে বিষয় আছে যে যদি এটা হয়, যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, ইতিহাস বলছে 1959 সালে দালাই লামাকে যখন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল, এরপর ভারত এবং চীনের মধ্যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল। আর মানে অতীতে এগুলো থেকে এখন ফাইনালি যেটা বোঝা যাচ্ছে যে স্টেপ 2 যেটা, সেটাই হয়তো কার্যকর হবে, রাজনৈতিক আশ্রয়। মোটামুটি ভারত এটা নিয়ে অ্যানালাইসিস করছে আর বাংলাদেশের অবজারভেশনের উপর রাখছে যে এই দেশে আসলে কোন সরকারটা বসলে ভারতের জন্য রাষ্ট্র হিসাবে, সিকিউরিটি হিসাবে তারা পজিটিভ ফিল করবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত সরকার মোদি এখন মহা বিপদের মধ্যে রয়েছে। এক, শেখ হাসিনাকে বেআইনিভাবে আশ্রয় দিয়ে, অপরদিকে বাংলাদেশে বিনা নোটিশে পানি ছেড়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার কারণে। দর্শক শ্রোতা, সিইউ থেকে আপনারা শুনলে অবাক হবেন, সিইউ থেকে সাংবাদিক এসেছিল বাংলাদেশে রিপোর্ট করার জন্য যে বাংলাদেশে কত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত সরকার বেআইনিভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে। এমনকি শেখ হাসিনা যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে যে ভারতে যে পালিয়ে রয়েছে, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন কেন? ভারত সরকারকে কঠিনভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। যাই হোক, ভারত সরকার মহাবিপদে পড়েছে, তার ক্ষমতাও চলে যেতে পারে, যে কোনো সময় তার পতন হতে পারে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস স্যারকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।